মোবারক। সীমাহীন আনন্দ নিয়ে মানুষের জীবনে ঈদ আসে, কিন্তু পেশাজীবী হিসেবে চিকিৎসকের জীবনে ঈদ একটু অন্যরকমভাবে আসে। সেটি কেমনভাবে আসে সেই নানা বিষয়ে আমরা আলোচনা করব, স্মৃতিচারণ করব। এখন টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার AHM রওশন, লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ এনামুল করিম, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম, উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতেই অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম, আপনার কাছে একটু জানতে চাই, ঈদের তো কত রকম স্মৃতি আছে, অসংখ্য ঈদ জীবন থেকে অতিবাহিত হচ্ছে। আপনার সেই ঈদগুলো থেকে কোনো একটি ঈদের স্মৃতি আপনার কাছে জানতে চাইছি। আমাদের পেশার সাথে আসলে ঈদের আনন্দ একটু ব্যতিক্রম অবশ্যই আছে। জি, যেমন ধরুন, আমি 2006 সাল পর্যন্ত গ্রামের বাড়িতে যেতাম। এরপরে আর গ্রামের বাড়ি যাওয়া হয় না, আমি শহরেই থাকছি। আর সে কারণে প্রতি ঈদের ডিউটিটা আমাদের আহ, আহ, সরকারি প্রতিষ্ঠান বা আমরা যেখানে কর্মস্থল, ঈদের দিনে ডিউটিটা আমার ভাগেই পড়ে। তো সেই হিসাবে ঈদের দিনটা আমার কাটে রোগীদের সাথেই বলা যায়। তো প্রথম প্রথম একটু অস্বস্তি লাগতো, তো পরে দেখলাম যে ঈদের দিনে যদি আমি আমার কর্মস্থলে রোগীদের কাছে যাই, রোগীদের যে অসাধারণ খুশি হয়, এটা বটে। একেবারেই আসলে ভোলার মতো নয়। প্রতি ঈদেই আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে যাই, তারপরে বেসরকারি জায়গাও দরকার হলে, জরুরি কোনো চিকিৎসা সেবার প্রয়োজন হলে আমি যাই। তো আমাদের সাবজেক্টে যে জরুরি বিষয়গুলো আছে সেটা আমার ভুলে যাওয়ার মতো নয়। যেমন একবার একবার কোরবানি ঈদের দিন জি, সন্ধ্যার সময় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, উনি জরুরি ভিত্তিতে হাসপাতালে আসলেন যে ওনার গলায় মাংস আটকে পড়েছে। আচ্ছা, মাংস আটকে পড়েছে। পরে দেখা গেল যে আসলে মাংস খাবার সাথে সাথে ওনার একটা আর্টিফিশিয়াল দাঁত ছিল, সেটাও পেটের ভিতরে চলে গেছে। সে অবস্থায় জরুরি ভিত্তিতে ওনাকে এই দাঁতটা বের করা লাগলো। আরেকবার হলো যে ঈদের দিন এরকম বিকালের দিকে লিভারের রোগী রক্ত, বমি, কালো পায়খানা নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হলেন। আমাদের এই ঈদের দিনেই সব কাজ ছেড়ে দিয়ে তার এই রক্ত বন্ধ করার জন্য এন্ডোস্কোপি করে তার এই রক্ত বন্ধ করার প্রয়োজন। তো এই আমার মনে আছে যে যেই দিন আমরা ওই দাঁতটা বের করেছিলাম, জি, অধ্যাপক সাহেব টেবিল থেকে উঠে জ্ঞান ফেরার পরে সবার আগে আমার সাথে একজন নার্স ছিল, নার্সকে পা ছুঁয়ে সালাম করে ফেললেন। তো পা ছুঁয়ে সালাম করে ওনার খুশিটা প্রকাশ করার জন্য যে উনি এরকম একটা কষ্ট থেকে উদ্ধার পেয়েছেন। এর চেয়ে বেশি ঈদের খুশি আর কি হতে পারে বলেন। আর মৃতপ্রায় রোগী যখন ঈদের দিনেও এরকম একটা এন্ডোস্কোপি করে তার রক্তপাত বন্ধ করে তাকে ছাড়িয়ে তোলা যায়, সেই ঈদের আনন্দের ভাগাভাগিটা আমার কাছে মনে হয় এই উদাহরণ খুব কমই পাওয়া যাবে। আর একই সাথে ঈদের দিন দুপুরের পরে যখন হাসপাতালে রাউন্ডে যাই, স্পেশালি আমাদের বিশ্ববিদ্যালয় হাসপাতালে, রোগীরা অবাক হয় যে ঈদের দিনেও আমরা আছি ওদের সাথে। আর এত বেশি খুশি হয় এটা যেভাবে প্রকাশ করে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এটাকে আসলে কোনোভাবেই অন্য কেউ বুঝতে পারবেন কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে ঈদের এই আনন্দটা রিয়েলি অসাধারণ। ধন্যবাদ আপনাকে। স্যার, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার AHM রওশন, আপনার কাছে একটু জানতে চাই যে ঈদের আরও কত ভিন্ন রকম স্মৃতি আসলে আছে আপনার কাছে, কোনো একটা স্মৃতি জানতে চাইছি। ধন্যবাদ। প্রফেসর শাহিন যেরকম বলছিলেন, আজকে তো আমাদের ইনফর্মাল আলোচনা, যার জি, জন্য আমরা বটেই। একজনকে আরেকজন রিলেট করে কথাই বলতে পারি। সেটা হচ্ছে যে হাসপাতালের অভিজ্ঞতা প্রফেসর শাহিনের মতো আমাদেরও। জি, তো আমি সেই কথা রিপিট না করে বলি বটে। যে আসলে আমি ঈদের সম্পর্কে কিছু কথা, আমার ছোটবেলার কথা আমি বলতে চাই। কারণ আমি বড় হয়েছি একেবারে নিরেট গ্রামে। যেখানে বড় হয়েছি সেখানে আসলে আজকের দিনের যে আলো বাতাস বলি, মানে ইলেকট্রিসিটি বলি, বর্তমান নাগরিক যে সুবিধা, তার কোনোটাই ছিল না। তখন ঈদ আমাদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় ছিল, কারণ ওই সমস্ত সময়ে গ্রামের বাড়িতে খুব একটা ভালো কিছু খাবার কিনতেও পাওয়া যেত না, শুকনো খাবার বিশেষ করে। তা আমরা সবাই ওই ঈদের দিন ঈদের মাঠের পাশে, ঈদ মাঠের পাশে একটা মেলার মতো বসতো দোকানপাট, এবং ওখানে শহর থেকে ভালো রকমের বিশেষ উপাদেয় বা আকর্ষণীয় খাবার আসতো। তো ওগুলো কেনার জন্য আমরা অনেক দিন আগে থেকেই টাকা গোছাতাম, আচ্ছা, নিজে নিজে সংগ্রহ করতাম। এছাড়াও ঈদের দিন আমরা মুরব্বীদের সালাম করতাম। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে
মার্বেল খেলা সব বাচ্চাদেরই প্রায় ছোটবেলায় গ্রামে বিশেষ করে যারা বড় হয় তাদের একটা প্রিয় খেলা, কিন্তু মুরব্বীর স্বজনরা এটা কিছু কোনোভাবে পছন্দ খুব খারাপভাবেও দেখে, খারাপভাবে দেখে। তো ঈদের দিনে যেহেতু কাউকে বকাবকি করার যাবে না বা যায় না, এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম। তখন আমরা করতাম কি, ওই মার্বেল কিনতাম এবং সারাদিন প্রায় বলা যায় মার্বেল খেলতাম। এটা ছিল আমাদের গ্রামের একটা বড় স্মৃতি, যে ঈদের দিনকে উপলক্ষ করে আমরা এইগুলো করতাম। এছাড়া আরও যে সমস্ত জিনিস হতো গ্রামে, সেটা হলো বিকালবেলা সব ছেলেমেয়েরা আলাদা আলাদা অবশ্যই ভালো নতুন কাপড় চোপড় পরে ওখানে বেড়াতো এবং যে কোনো বাড়িতে প্রবেশ করে খাওয়া দাওয়া করতো, কারণ ওই দিনে প্রায় সব বাড়িতেই ভালো খাবার থাকতো। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখতাম যে ওই সময় গ্রামে ফুটবল অথবা হাডুডু অথবা দাঁড়িয়েবান্ধা খেলা হতো প্রতিযোগিতা করে, এবং এই প্রতিযোগিতাটা বেশিরভাগই হতো বিবাহিত এবং অবিবাহিত এই দুই ভাগে। এখন এটা ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা, এখনো ফুটবল হয়, ক্রিকেট হয়, কিন্তু আমাদের সময় এই স্মৃতিগুলো খুব ইয়ে ছিল যে আমরা দেখতাম এরকম। আরও আমি আরেকটা জিনিস আমি আসলে উল্লেখ করতে চাই এখানে, আজকালকার যেরকম আমরা সবাই জামা ইস্তারি করে আমরা পরি অথবা নতুন জামা পরি, সবারই নতুন জামা পাওয়ার তখন মানে ভাগ্যে জুটতো না। তখন পুরনো জামাই মার দিয়ে ওইটা ইস্তারি আবার ইলেকট্রিক ইস্ত্রি যেহেতু ছিল না, কয়লার ইস্ত্রিতে আমরা ঘেমে ঘেমে ফু দিয়ে ওটাকে গরম করতাম, গরম করে তারপরে সেইটা পড়তাম যে ঈদের দিন একটা ভালো পোশাক পরবো। এটা এরকম একটা অনেক স্মৃতি আমাদের। অনেক ধন্যবাদ স্যার। ডাক্তার এনামুল করিম, আপনার কাছেও একই বিষয় জানতে পারি, আপনি হয়তো অন্য কোনো চমকপ্রদ কোনো তথ্য আসলে দিবেন আপনার সময়। ধন্যবাদ আপনাকে এবং এখন টিভিকে ধন্যবাদ। স্যার যা বলেছেন সেরকমই আমাদের ছোটবেলায় ঈদটা ছিল আসলে খুব সবাই একত্রিত। এখন কিন্তু যেটা আপনি দেখেন যে এক বাসার সাথে আরেক বাসায় কোনো যোগাযোগ নেই, আমরা জানিও না, কিন্তু ঈদের আগে থেকে আমাদের একটা রব পড়ে যেত যে ঈদ আসতেছে, কার জামাকে, এটা কেউ কাউকে দেখাবো না, একবারে লুকিয়ে রাখা হতো। এবং ঈদের সকালবেলা একবার খুব সকালে নামাজ পড়ার সময় জামাটা, এবং সেইটাই ছিল একটা দারুণ ব্যাপার, এটা আমার নতুন জামা, তো আশেপাশের বাসায় ও যেন আমার জামা না দেখে, এই যে একটা উত্তেজনা ছিল। আর এখনকার মতো তো আসলে তখন ছিল না, আমরা আসলে সারা বছর একটা জামা পেতাম, বা স্যার যেটা বলে অনেক সময় পেতামও না। হ্যাঁ, তো এখন তো আবার অনেক সময় জামা পেলে প্যান্ট পাওয়া যেত, কোনটা নিবে, এই ব্যাপারটা ছিল। তো আমাদের মানে মূল উদ্দেশ্য ছিল যে করে আমার জামা যেন কেউ না দেখে, এইটা হচ্ছে আমাদের ব্যাপার। সেই জিনিসটা এখন আমার কাছে ভালো লাগে। আর হয় কি, আমাদের সমবয়সী আমরা সবাই একসাথে বের হয়ে যেতাম, পাড়ার বিভিন্ন বাসায় যেতাম, তো এই ব্যাপারগুলোও এখন আসলে দেখি না। যেমন একটা আন্তরিকতা ছিল সেটা এখন নাই, কিন্তু আমরা কিন্তু সবাই একসাথে মিশতাম। আমি ছোটবেলা থেকে শহরে ছিলাম, তো ওরকম মেলার ইফেক্টটা স্যারের মতো আমি হয়তো পাই নাই, কিন্তু যেটা ছিল যে আমাদেরও ওই যে সালামি দিয়ে কিছু আইসক্রিম খাওয়া বা এটা করা বা ওই যে বেলুন কেনা, এগুলো ছিল। মানে তবে একটা ছিল কি, আমি যখন ছোট ছিলাম তখন ওই রোজাটা খুব গরমের মধ্যে ছিল, ওই যে জুন জুলাই এই দিকে ছিল, তো এরপরেই ছিল ষান্মাসিক পরীক্ষা, তো একটা পড়ার একটা চাপ ছিল। কিন্তু কাজে ঈদটা ঠিক ওইভাবে মানে এনজয় করার থেকে একটা পড়ার একটা চাপ ছিল, একটা অস্থিরতা থাকতো আর কি। তো যাই হোক, ছোটবেলার ঈদটা এখনো আসলে আমি খুব মিস করি, এখনকার সাথে আসলে একবারেই মেলাতে পারি না। ধন্যবাদ অধ্যাপক শাহিনুল আলম। এই যে জামা কথা যে বলা হচ্ছে যে কাউকে না দেখানো, ঈদের সালামি বা ঈদ কার্ডেরও এক ধরনের প্রচলন ছিল, ঈদ কার্ড বানাতো আপনাদের বয়সে, ওই সময় আমরা শুনতাম, এরকম আরো কিছু বিচ্ছিন্ন কিছু স্মৃতি আপনার কাছে জানতে চাই। ঈদের সময় গ্রামের মানুষের মধ্যে স্বজন যারা বিদেশে থাকতেন না, তখন কিন্তু গ্রামের থাকার লোকেরা ঢাকায় থাকাটাকেই অনেকে বিদেশ বলতেন। তো তখন এই ঈদের আগে প্রতিদিন বাড়ির লোকজন যে বাড়িতে ফিরতেন, আমরা ছোটরা তখন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, দূর থেকে আন্দাজ করতাম যে এই চাচা আসছে, অমুক ভাই আসছে। ঈদের আগের কয়েকদিন চলতো এরকম, আত্মীয়দের বা বাড়ির মুরব্বীরা শহর থেকে গ্রামে ফিরতেন। তারপরে জামার কথা যেটা বললেন, সেই জামা লুকিয়ে রাখা, এটা সব জায়গায় ছিল। আর ঈদ কার্ড আমরা দেখতাম যে বিশেষত মেয়েরা নিজেরাই ঈদ কার্ড বানাতো, এবং অনেকেই ঈদ কার্ড বানাতেন। আরেকটু যখন আমরা মধ্যবয়সী হচ্ছি, তখন শহরে এসে এই ঈদ কার্ডের প্রচলনটা আরেকটু বেশি দেখেছি। স্যার, আপনার কাছে আমি আসবো। অধ্যাপক এম রওশন, আপনার কাছে জানতে চাই যে ঈদ আসলে কত আগে থেকে এসে যায়? ঈদ কি এমন যে ঈদের দিনই আসলে ঈদ আসলো? মানে এটির তো আরো অনেক ধরনের আনুষঙ্গিকতা রয়েছে। জি, এটা এই কথাটাই বলছিলাম যে ঈদ আসে তো বলছে, একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈদ মানে ঈদের আনন্দটা কোথায়, তো বলে ঈদ যে আসবে
এটাই বেশি আনন্দ বড় ঈদের দিনের প্রকৃত উৎসব বটেই। করা ছাড়া। তো একেবারে সেরকম মনে হয় যে একদম রোজার এখনো যে যখন রোজা শুরু হলো, আমি মনে করি যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে, জি। বিশেষ করে আমি এদেশের কথা বলবো এই কারণে, আমার অবজারভেশন হলো যে সত্যিকার অর্থে আমি কিন্তু মনে হয় যে রোজা যখন শুরু হয়েছে তখন থেকে আসলে ঈদ শুরু হয়ে গেছে। জি। কারণ রোজার যে পার্বণগুলো আমরা তারাবি পড়ি, অনেকগুলো মানুষ একসাথে যেটা আমরা অন্য সময় মসজিদে হয়তো এত লোক এই নামাজ ঈশার নামাজে হয় না। তারপরে আমরা সেহরি খাই, সবাই শেষ রাত্রি উঠি, এবং সবচেয়ে বেশি হলো ঢাকার প্রতিটা শহরে যারা খাবার দাবার তৈরি করে তারা তো বটেই, যারা খাবার দাবারের দোকান নয় তারাও খাবারের দোকান দিয়ে বসে, বিষ্ণু পশটা বসে বসে ইফতারি আয়োজন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বিকালে আমরা যতগুলো খাবার দেখি যে এত লোক খাবে কি, সন্ধ্যার পরে মাগরিবের পরে গিয়ে যদি দেখি যে একটাও বাকি নেই। তার মানে এই যে প্রতিদিনের একটা উৎসব, এটা হলো একটা খাবারের দিক, মাসব্যাপী উৎসব, মাসব্যাপী। আরেকটা হলো যে আমার জামা কাপড়, কেউ কেউ ঈদের আগে থেকেই, কেউ কেউ সারা ঈদের মধ্যেই বিভিন্ন জায়গায় মার্কেটিং। এখন তো ঢাকা শহরে বাজার হয়ে গেছে মার্কেট ভিত্তিক, আজকে এই মার্কেট কালকে সেই মার্কেট। কিছু এখন ওই যে আজকে যে কথা আমি আগে বলছিলাম যে আগে একটা জামা জুতো কেনার সন্দেহ, এখন একাধিক জামা নিজেও বানানো হয় বা কেনা হয়, আবার উপহারও পাওয়া যায় এখন, যার জন্য একাধিক জামা কাপড় এটা পাওয়ার একটা আধিক্য। ব্যবহার না করতে পারলেও পাওয়ার কিন্তু আনন্দ, হয়তো সব কিছু পরা হবে না কিন্তু কেউ গিফট করছে, এটা একটা ভালো লাগার একটা বিষয় থাকে। আবার এখন আমরা যে পর্যায়ে এসে গেছি, সেই ছোটবেলার পাওয়ায় আনন্দ যেরকম ছিল, এখন তার চাইতে বেশি তো দেওয়ারই আনন্দ। যেরকম বলছে তৃপ্তি তো গ্রহণে নয়, দানে। তো এখন যাকে যতটুকু দিতে পারি সেটাতেই আনন্দ পাই, সেটা আমার নিজের সন্তানই হোক বা আত্মীয় স্বজন হোক বা গরিব মিসকিন যদি কেউ থাকে। আল্লাহর মর্জি এদেশে যেহেতু মুসলমান বেশি, জাকাত এবং ফিতরার সিস্টেম থাকার কারণে জাকাতও বেশিরভাগ লোক এই রোজার মধ্যেই বিতরণ করে থাকেন। আবার এই ফিতরা তো আনুষ্ঠানিকতা আছেই। আগেকার দিনে আরেকটা ছিল, সেটা হলো যে এখনকার মতো গার্মেন্টসের তৈরি পোশাক তো ছিল না, আগে বানানো হতো, দর্জির কাছে অর্ডার দেওয়া লাগতো, সে অর্ডার কিছুদিন পরে বন্ধ হয়ে যেত, খোঁজ নেওয়া যে হয়েছে কিনা। দিন রাত তারা খাটতেন, তারা পরিশ্রম করতেন এবং ওইভাবেই তারা তাদের জিনিস। এমনও অনেক সময় হয় যে রাতে পর্যন্ত অপেক্ষা যে আসলে উনি আদৌ দিতে পারবেন, সকালে দিচ্ছেন না। এটা ঈদের দিন সকালে জামা নিয়ে সেই জামা পরে তারপরে যাওয়ার একটা বিষয় ছিল, কারণ আগে এখনকার মতো এই রেডিমেড গার্মেন্টস এর ব্যবস্থা ছিল না। সেটাও কিন্তু আরেকটা ছিল চুল কাটা। এটা আমি জানি না এখনো প্রচলিত, নিশ্চয়ই আছে, যে ঈদের আগের দিনে চুল কাটা এই প্রফেশনাল লোকজনের দেখা যায় যে। স্যার, এবার সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হয়েছে যে কতদিন আগে চুল কাটলে ঈদের দিনে চুলটা ঠিক থাকবে। তাহলে ওই সেই কথাটাই প্রকারান্তরে সে কথাটাই আসছে যে আসলে ঈদ চুল কাটাটাও একটা এই ঈদের আনুষ্ঠানিকতা উদযাপন করার একটা পর্বের একটা অংশ বটে। ডাক্তার এনামুল করিম, আপনার কাছে জানবো যে ঈদের দিনে বাবা এবং মায়ের সন্তানকে ঘিরে সেই সময়ের যে প্রস্তুতি, মায়ের রেডি করিয়ে দেয়া, আব্বার সঙ্গে নামাজ পড়তে যাওয়া, ওই স্মৃতিগুলো আসলে কেমন? হ্যাঁ, এটা আসলে একটা মানে হিডেন স্মৃতি, মানে এটা যে আসলে এইটা আমরা কখনোই বলি না। দেখা যাচ্ছে যে মা খুব সকালে আমরা যখন উঠি না তার আগে উঠে গেলেন, উঠে সমস্ত আয়োজন করছেন, আমরা নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে যাচ্ছি, তখনও রান্নাবান্না এখনও শেষ হয়নি, কিছুক্ষণ পর শেষ হবে, আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছেন, কিন্তু মা কিন্তু তখনও বসতে পারছেন না, কারণ কাজ অনেকগুলো বাকি। এটা আমার মনে হয় সারা বাংলাদেশে সবারই কম বেশি একই রকম। তো আমাদের মায়েরা, আমাদের বোনরা কিন্তু আসলে অনেক কষ্ট করে, এটা টের পায় যখন কারো বাবা মা হারিয়ে যায়। এইটা আমি আসলে খেয়াল করি যে আসলে ঈদের প্রস্তুতি তো আগে থেকেই চলে। রওশন স্যার বললেন, শাহিন স্যার বললেন, তো ওই প্রস্তুতিটা ঈদের দিন কি রান্না হবে বা কিভাবে আমরা আপ্যায়ন করব, এই প্রস্তুতিটা আগে থেকে চলে এবং এর পিছনে কিন্তু আমার মায়েরা, আমার বোনরা কিন্তু অনেক কষ্ট করেন। এটা আসলে একবারে অবহেলিত থেকে যায় একদম। তো সেটাই আর কি আমি চিন্তা করি যে প্রচুর কষ্ট করা হয়, আসে এবং তৃপ্তিটা দেখি যে দেখা যাচ্ছে যে এই আত্মীয় স্বজন বা বন্ধু যারাই আসে খাচ্ছেন বা আমরা একসাথে খেতে বসছি, কিন্তু এই মায়ের কষ্টটা বা এখন যেটা আমরা দেখছি যে আমাদের বাসায় যারা মহিলা থাকেন খুবই কষ্ট করেন, এখন আমার ওয়াইফ কষ্ট করছেন। তো কাজেই দেখা যাচ্ছে যে এই কষ্টটা কিন্তু আমরা আসলে এইভাবে কখনোই বলি না। আমি আরেকটা রওশন স্যারের আরেকটা কথা বলি, যে স্যার যেটা বললেন যে এখন বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়, তো এখন যখন ছোট ছিলাম তখন তো আসলে সালামি পেতে বা বকশিশ পেতে ভালো লাগতো, এখন তো বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে তো দেখা যাচ্ছে এখন দিতে হয়। তো আমাদের এক কলিগ এই আফসোস করে বলতেছিল
যে এত বকশিস দিতে এখন আসলে ঈদ উল ফিতর না, ঈদ উল ফুতুর হয়ে গেল। দারুণ বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক শাহিনুল আলম, আপনার কাছে জানবো যে অধ্যাপক রওশন বলছিলেন যে ঈদ কত আগে থেকে আসে, ঈদের এই অন্তর্নিহিত তাৎপর্য আপনার কাছে একটু জানতে চাই। এবং ঈদে এক ধরনের অপেক্ষাও থাকে মুসল্লি বা ধর্মপ্রাণ মুসলমান বা মুমিন যেভাবে আমরা বলি না কেন, যে তিনি ক্ষমা পাচ্ছেন কিনা, মানে তার জীবনের পরিশুদ্ধির বিষয়টি আসলে ঈদের আনন্দ হয়ে আসে। এই জায়গায় একটা আপনার বক্তব্য জানতে চাই। ঈদটা রমজানের শুরুতেই শুরু হয়, যে রমজান মাসে মানুষ যে কষ্ট করে রোজা থাকে, এবং এটা এই উদ্দেশ্যেই থাকে যে তাকওয়া অর্জনের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রমজান থেকেই যে এই প্রস্তুতিটা ঈদের জন্য শুরু হয়, রমজানের পুরো মাস ব্যাপী রোজা থাকা এবং একই সাথে পরিবার সহ ইফতার করা বা কোনো না কোনো ভাবে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ইফতার করা, তখনই এই আনুষ্ঠানিকতা শুরু হয়। একই সাথে কিন্তু ধার্মিক লোকেরা এবং সাধারণ মানুষও নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই সময়ে ব্যাপক আলাপ আলোচনা বা শুরু হয়, এবং মানুষের চেষ্টাও শুরু হয় যে সারা বছর মানুষ যাই করুক না কেন এই সময় নিজেকে পরিশুদ্ধ করার জন্য সকল মসজিদ থেকে এবং সকল অনুষ্ঠানের মাধ্যমে মানুষ তাকে অর্জন করার চেষ্টা করে। এটা কিছুটা মানুষের ধর্মীয় পরিবর্তন নিয়ে আসে। এরপরে যেটা সামাজিক অবস্থান থেকে আপনারা দেখেন যে ঈদের পরের অংশে, রোজার পরের অংশে এসে মানুষ যে এই সবাই সবার জন্য কিছু করা, এবং একেবারে শেষে এসে এই সময়টাই মানুষ জাকাত দেয় এবং ফিতরা দেয়। ঈদের অর্থনৈতিক অংশটা আপনারা যদি বিবেচনা আনেন, সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। এই ঈদের কারণেই আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় অর্থনীতিতেও বিরাট ভূমিকা নিয়ে এসেছে এই ঈদ। এবারে যে আমাদের যে রিমিটেন্স এসেছে, এটা একেবারে রেকর্ড। তার মানে হচ্ছে যে এই অর্থনীতির যে চলমান বা গতি, এটা কিন্তু একেবারে দেশ না, বিদেশ থেকে শুরু করে, শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, এবং উচ্চ শ্রেণী থেকে শুরু করে একেবারে কবরদক্ষিণ সাধারণ মানুষের মধ্যে অর্থনীতির একটা চলমান বা স্রোত তৈরি হয়। এটা আমরা সবাই দেখতে পাই, যে কারণে ঈদটা এত আনন্দময় হয়ে ওঠে অর্থনীতির এই চালিকা শক্তির কারণে। আবার একই সাথে মানুষ এই শেষের 10 দিনে এসে সবে কদরকে খুঁজে রাতের বেলায় ইবাদত করে নিজের ভুল ত্রুটিগুলো ক্ষমা চায় মানে আল্লাহর কাছে, আবার নিজের চাহিদাগুলো আল্লাহর কাছে বলতে থাকে। আবার ঈদের দিনে এসেও একইভাবে মানুষ আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে কিনা সেই জন্য উদ্গ্রীব হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ যেন তাকে তার ভুল ত্রুটিগুলো শুধরে দেন। তাহলে আসলে ঈদের ইফেক্টটা এত ব্যাপক, এটা গভীরতা এবং পরিধি এত বেশি, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব দিক থেকে এটাকে অনেক বড় এটার অবদান। তো আমি এই কথাটাই বলছি যে অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় যে অবদান, এটাকে ঈদকে অস্বীকার করার কোনো উপায় নাই। বরং ঈদ আমাদেরকে ক্ষমার মধ্যে নিয়ে আসুক, আমাদের অতীতের ভুল ত্রুটি গুলো দূর করে দিক। আবার ঈদের সময় এমনও হয় পারিবারিক সামাজিক অনেক বিরোধিতা ঈদের কারণে, আনুষ্ঠানিকতার কারণে অনেক সময় নিরসনও হয়। আবার ঈদের পরপরই আপনারা দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানও হয়। যার মানে ঈদের অনুষ্ঠানটা কিন্তু সহজে শেষ হয়ে যায় না, আর এই গভীরতার পরিধি কিন্তু সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ঈদ মোবারক জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও ঈদ মোবারক, সব দর্শক শ্রোতাদেরকেও ঈদ মোবারক। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার AHM রওশন স্যার কয়েকটি প্রসঙ্গ তুলেছেন, যেমন হচ্ছে এই লাইলাতুল কদরের সময় যে মানুষের একটা পেরেশানি থাকে যে ওই রাতটি আসলে সে পেলো কিনা। আবার আমরা অনেক সময় দেখি যে পরিবারের বাবা বা সমাজের কেউ হয়তো ইতেকাফ করছেন, তার জন্য এক ধরনের অপেক্ষা আসলে ঈদের দিন তৈরি হয়। মানে এগুলো কেমন দোতনা তৈরি করে আসলে ঈদে? না, এটা খুবই একটা প্রাসঙ্গিক, এই কারণে যে যদিও আমরা ধর্মীয় বিশেষজ্ঞ নই, কিন্তু একজন মানে সাধারণ মুসলমান হিসাবে কতগুলো বিষয় তো আমাদের জানতেই হয়। সেটা আর আমাদের ফরজ যেগুলো অংশ ইবাদত আছে তার মধ্যে তো রোজা একটা। আর রোজা যেটা প্রফেসর শাহিন কিছুটা বলার চেষ্টা করেছেন, সেটা হলো যে রোজা কোরআন শরীফে যেভাবে আয়াত নাজিল হয়েছে সেটার মানেই হলো যে তোমাদেরকে রোজা দেওয়া হলো তোমাদের
নিজেদের সুবিধার জন্য, যাতে নিজেদেরকে তোমরা তাকওয়া মানে আল্লাহ ভীতি তৈরি করতে পারো। এবং যে ক্ষমা যে মানে নিতে পারলো না তার জন্য এবং এরকম হাদিসেও এরকম এসছে যে যে রোজা পেলো কিন্তু নিজেকে ক্ষমা করতে, নিজেকে আল্লাহর কাছে ক্ষমা, সে দুর্ভাগা। তো সেই অবস্থা যখন, এটা যারা ইবাদত বন্দেগী করেন তারা এই ধরনের অনুভূতি নিয়েই ইবাদত বন্দেগী করেন রোজার মাসে। বিশেষ আমরা সারা বছরই সারা সময়ই আমাদের তো ইবাদত বন্দেগী করতে হয়, কিন্তু রোজা একটা সিজন, এই সময়ের মধ্যে কিছু বিশেষ, ওই যে যেরকম বৃষ্টি আষাঢ় মাসে বাংলাদেশে বৃষ্টি হয়, তো সেরকম ওই আরাফাতের দিনে দোয়া কবুল হয়। তো এমনি সাধারণ মুসলমানের জন্য সারা পৃথিবীতেই এই রোজার মাসটা হলো একটা দোয়া কবুলের মাস। মানুষ সেই জন্য এখানে ইবাদত করে, ইবাদত একটু বেশি বেশি করে, যার জন্য ওই যে সারা মাসের তো রমজানের এমনি বলা আছে যে অনেক বেশি সবের গুণ, অনেকটা মাত্রা বেড়ে যায়। 2 নম্বরে শেষের 10 দিনে যে সবে কদর থাকে, সেটার মাত্রা তো সে 1000 মাসের চেয়ে উত্তম। এবং সেইটাকে তালাশ করার জন্য যে শেষের দিকে আমাদের যারা বেশি ধার্মিক বা সময় করতে পারেন তারা 10 দিন মসজিদে থাকেন ছেলেরা, মেয়েরা তার নির্দিষ্ট নামাজের জায়গায় থাকেন। এই এতেকাফের সময় বিশেষ করে ছেলেরা তো বাড়ি ঘর, বাইরে, ছেলে, সংসার সব কিছুতে আলাদা হয়ে থাকেন। একটা হলো তাদেরকে অনেক সময় মসজিদ কমে বা থেকে যদি তাদের খাওয়া দাওয়া পরিবেশন না করা হয়, তাহলে প্রত্যেক দিন তাদের ইফতার, সেহরি, সন্ধ্যার খাবার এগুলো নিশ্চিত করতে হয়। আবার বাড়ির যারা এটা করে না তারাও কিন্তু মনে হয় যে একজন বাইরে আছেন। অনেক সময় হজে গেলে যেরকম হজ থেকে আসবেন, এরকম ইতিকাফে গেলে এটা অপেক্ষা থাকে যে আব্বা বা চাচা বা ভাই আজকে আসবেন আমাদের সাথে। এবং এটা 2টা আনন্দ একসাথে হয়। একটা হলো সাধারণত এটা ঈদের দিন বা ঈদের আগের দিনই হয়, চাঁদ ওঠার পরই তো সাধারণত ইতিকাফ শেষ হয়ে যায়, ঈদের চাঁদ। সেই জন্য জাস্ট ঈদের আগের দিন এসে ওনারা সবার সাথে আনন্দের সাথে যোগ হলো। তো এই আনন্দ একটা বাড়তি আনন্দ দেয় এটা ইতিকাফের উপভোগ। এবং স্যার আসবো ডাক্তার এনামুল করিম, অধ্যাপক শাহিনুল আলম একটি কথা বলছিলেন যে ঈদ যেন আর শেষ হয় না, মানে ঈদ এসে যায় কিন্তু তারপরে অনেকগুলো বিয়ে হয় বা হচ্ছে মানুষকে ক্ষমা করা। আপনি দেখবেন যে ঈদের মাঠেও যেই মানুষটির সঙ্গে অনেক দিনের গ্যাপ আছে তার সঙ্গে একবার সিনার সঙ্গে সিনা মেলানোর একটা অপেক্ষা থাকে এবং সব কিছু যেন দুমড়ে মুচড়ে যায়। মানে এইটি কেমন দেখা যায় আসলে? হ্যাঁ, এটা আসলে ঠিক যে আসলে ঈদের নামাজের পরপরই আমরা একজনের সাথে, আমার নিজেরই মনে আছে যে একজনের সাথে হয়তো মনোমালিন্য ছিল, আমি অপেক্ষায় আছি যে ওনার সঙ্গে কোলাকুলি করে হয়তো আজকে মিটিয়ে নেওয়ার সময় কোলাকুলি। এটা আসলে এইটাই আসলে আমাদের রমজান এবং ঈদের সাফল্য। কারণ সারা 1 মাস ইবাদত করে আমরা যদি আমার নিজের মনকে শুদ্ধ না করতে পারি তাহলে কিন্তু আসলে ঈদের কোনো তাৎপর্যই থাকে না। যদি আমি ধর্মীয় দিক থেকে চিন্তা করি তাহলে দেখেন এইটা তো আমরা ঈদের নামাজের পরপরই কিন্তু আসলে কোলাকুলি করি। যেই যার সাথে আসলে কোনোদিন কথাই বলি নাই তার সাথে কিন্তু অবলীলায় একবারে 2জনই কিন্তু অনেক খুশি কোলাকুলি করে। এই ব্যাপারগুলো আসলে খুবই খুবই আনন্দদায়ক। আর ঈদ যে শেষ হয় না এটা আসলে বিভিন্নভাবে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনাদের টিভি চ্যানেলে দেখেন সপ্তাহব্যাপী, আগে আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম শুধু একমাত্র বিটিভি ছিল, ওই একটা আনন্দ মেলা 3 দিনের প্রোগ্রাম, 3 দিন বা 1 দিন, তারপরে 3 দিন। এখন দেখা যাচ্ছে এতগুলো চ্যানেল চলছে এই প্রোগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রাম। তো ঈদের আনন্দ বিভিন্নভাবে আসছে। স্যার বলেছেন, সাইন্স স্যার বলেছেন, রওশন স্যার বলেছেন, এটা অর্থনৈতিক, সামাজিক, বিভিন্নভাবে পারিবারিক। ঈদ কিন্তু দেখেন আমাদের এখন যে সোশ্যাল নেটওয়ার্কিং বেড়েছে, তো আমরা কিন্তু একজন আরেকজনের সাথে একদিন তো ঈদে আসলে সম্ভব না, হয়তো দেখা যাচ্ছে যে একদিন বন্ধুদের জন্য, আরেকদিন আত্মীয়দের জন্য, আরেকদিন হয়তো আরেকটা কোনো গ্রুপের জন্য, হয়তো স্কুলের বন্ধুদের সাথে একদিন, গ্রামে আসার পরে সেই স্কুলের, হ্যাঁ সেটাই। তো ঈদ এই কারণেই আসলে ঈদটা আসলে শেষ হতে চায় না। বিভিন্ন এখন আবার নতুন কিছু ট্রেন্ড আছে যে দেখা যাচ্ছে যে অনেকে দেশের বাইরে যাচ্ছেন অথবা কেউ ঘুরতে যায়, এটাও কিন্তু একটা মানে আনন্দেরই বহিঃপ্রকাশ, কারণ আসলে ছুটি পাওয়া যায়। এবার এখানে একটি বিষয় অনেকে বলেন যে অনেকে আবার ঘটা করে যাচ্ছেন, প্রতি বছরই হয়তো কোথাও না কোথাও ঈদ করছেন, সেখানেও আবার একটু বঞ্চিত হবারও একটু ব্যাপার আছে কিনা স্বজন বা, সেটা আছে। তারা আবার ব্যাখ্যা করে অন্যভাবে যে আমি তো আসলে সারা বছর কাজ করছি, সময় পাই না, তো একই সাথে দুই আনন্দ, যে সময়টাও পাওয়া গেল, কারণ এই সময় একটু কাজের চাপ কম থাকে, তো সেই সময়টা কাজে লাগানো, তো এটাও খারাপ না, এটা আসলে সারা পৃথিবীতেই আছে বটেই। 2 রকম। অধ্যাপক এইচ.এম. রওশন আপনার কাছে জানবো যে সন্তানদের জীবনে ঈদ অবশ্যই একেবারে অন্যরকম করে এখন আসছে, যেহেতু এখানে তো অনেক বছরের আসলে গ্যাপ, কেমন তাদের অভিজ্ঞতা কেমন? জি, সেই আগেও যেরকম বলা শুরু করেছিলাম যে এখন তখন ছিল চাওয়ার পাওয়ার
এখন দেয়ার, জি। এখন ওরা কিভাবে চায় বা ওরা কিভাবে আমাদের কাছ থেকে আশা করে, সে বিষয়টা অবশ্যই একটা বিবেচনার বিষয়। সত্যিকার অর্থে আগে তো মানুষের আনন্দ উৎসব পালন করার একটা বড় পার্বিক অনুষ্ঠান ছিল এই ঈদ। এখন অনেকেরই জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আসার জন্য এই ঈদ উপলক্ষ করে বিশেষ আনন্দ পাওয়া, যেটা পাওয়ার মধ্যে যেটা, সেটা কিন্তু সত্যিকার আমাদের সন্তানদের তুলনামূলকভাবে কমেছে। এটা বাস্তবতা। জি, আমরা যতটা আগ্রহ করি মানে সারা বিশ্বের প্রেক্ষাপটও তাই, দেশেরও তাই। জি, যে মনে হতো যে ঈদ আসলে এটা দিবে বা এটা পাবো, আমাদের সন্তানদের মানে এটা আল্লাহ পাকের রহমতে অবশ্যই আমাদের এখন যেরকম সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, তাতে আমাদের সন্তানরা ওইরকম তো কোনো ক্রাইসিসে ভোগে না। নাই। তো যে কারণে তারা ঠিক ঈদে এইটা পারবো, আব্বুর কাছে এটা চাবো বা এটা নিব বা এটা দিবেন, সেরকম একটা এক্সপেকটেশন কিন্তু আজকাল ছেলে মেয়েদের মধ্যে, আমার অন্তত আমার লেভেলের কথা বলছি, অবশ্যই আমি বাংলাদেশের সবার কথা বলছি না, কারণ আমি তো আমার মতো করে দেখছি। এবং আপনার প্রশ্নটা তো ওরকমই বটেই। আমি আমার সন্তানদেরকে ঈদের উপলক্ষে তারপর হ্যাঁ অবশ্যই বাংলাদেশের অ্যাজ এ হোল অর্থনৈতিক সক্ষমতা, ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে। আমি ওই যে এক কথা বললাম যে গ্রামে শীতের দিনে মানুষ একটা গেঞ্জি পরতো, তার উপর একটা গায়ের চাদর সুতির একটা পরতো, এবং সকালবেলা আগুন জ্বালায় নিজেকে গরম করে টেম্পারেচার বা তাপমাত্রা একটু বাড়ার পরে তারপর বাইরে যেত। এটা মোটামুটি কমন একটা দৃশ্য ছিল। কিন্তু এখন সেই গ্রামে যখন যাই, দেখি যে এখন ছেলেমেয়েরা গ্লাভস পরে, তারপরে জ্যাকেট পরে, পায়ে জুতা পরে। আগে তো জুতাই ছিল না, কিছুই ছিল না। তো আমি এটা ভালো লক্ষণ যে অর্থনৈতিক সামর্থ্য অনেক বেড়েছে সব লেভেলেই। আপনি আমার কথায় ফিরে আসি যে আমার ছেলেমেয়েরা বরং ওই কোথাও একটু বেড়াতে গেলাম, কোথাও সবাই মিলে একসাথে খেতে গেলাম, মানে একটা নতুন আনুষ্ঠানিকতা করার জন্য তারা উৎসাহী থাকে। এইটা পাবো বা ওরা মোটামুটি ধরেই নিছে যে তার একাধিক জামা কাপড় এবং অন্যান্য পোশাক আশাক বা যদি কোনো চাহিদা থাকে, হয়তো বিশেষ কোনো ইনস্ট্রুমেন্ট, কেউ হয়তো ল্যাপটপ চেয়েছে, কেউ হয়তো বিশেষ একটা মোবাইল চেয়েছে, সেটা ভিন্ন। কিন্তু ওইটা বাদ দিয়ে, তবে ওইটা আবার আছে, আগে যেটা জামা চাওয়ার ব্যাপার ছিল, এটা হয়তো ল্যাপটপ মোবাইলের কোনো অনুষঙ্গ। না, এটাও ঠিক, এটাও বুঝে যে এটা তো সবসময় চাওয়া যায় না, এই সময় মোটামুটি একটা দাবি করে ঈদের সময় এটা দিতে হবে। তো এখন আমি বলছি যে একটা প্রেক্ষিত চেঞ্জ হয়েছে এবং অ্যাটিটিউডেরও চেঞ্জ হয়েছে। আমরা যেভাবে যে কথা বলছিলাম সেভাবে এখনকার সন্তানেরা আসলে বলে না। জামা লুকা রাখানো বিষয় নয়, কারণ একাধিক জামা, তো সারা বছরই জামা কাপড় নতুন করে পাচ্ছে, হয়তো কোনো জামা সারা বছরে পরাও হয়নি। এইটা হলো এখন বাস্তবতা। ধন্যবাদ। আর ডাক্তার এনামুল করিম, আপনার কাছে জানবো যে এই যে আপনি দেখবেন যে ঈদকে ঘিরে বাড়িতে ফেরার যে একটা আনন্দ, গ্রামের বাড়িতে আসলে যাওয়া, একটি গানও আছে না, স্বপ্ন যাবে বাড়ি, এই গানের মধ্যেও মানুষ যেন বাড়িতে চলে যায় আগেই। বাড়িতে যাবার পরে যাদের সঙ্গে অনেক আগে থেকে হয়তো অনেক দিন দেখা হয় না, একসাথে হওয়া, মানে এটি একদম ভেঙে চুরে ফেলে কিনা মানুষকে আসলে একটি সময় এসে, বিশেষ করে গ্রামে যাওয়ার? অবশ্যই যে এই গ্রামের ব্যাপারগুলো কি হয়, মানে একই এলাকার হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। জি, এখন ঈদটা ঠিক একবারে নিউক্লিয়াসের মতো, যখন ঈদ আসে তখন বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসে। এমন এখন বরং ছড়িয়ে পড়া মানুষের সংখ্যাই বেশি, এবং কিছু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ কিন্তু প্রবাসেও থাকে। জি, তো আমার এলাকা যেটা, সেটা আসলে প্রবাস ভিত্তিক, মানে প্রবাসে থাকে। তো যখন দেখা যাচ্ছে ঈদে কি প্রবাস থেকে চলে আসে? চলে আসে। তো দেখেন, তাহলে যাদের সাথে অনেকদিন দেখা হচ্ছে না, দেশে বিদেশে সবাই কিন্তু ওই ঈদকে নিউক্লিয়াস করে চলে আসছে। তো এটা একটা অন্য ধরনের, হয়তো এই বন্ধুর সাথে কত বছর আগে দেখা, সেই স্কুলে একসাথে পড়তাম, হয়তো এই ঈদে সে সময় পেল, তোর সাথে আবার দেখা। তো এটা একটা অন্যরকম অনুভূতি। তো আসলে দেখা যাচ্ছে যে বয়স যত বাড়ে, তো আসলে তত কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে। ওর সাথে এইভাবে খেলতাম, ওর সাথে এই ঘটনা। তো এইগুলো কিন্তু যখন আবার একত্রিত হই এই ঈদের মধ্যে, তো সেটা সম্ভব, তখন কিন্তু দেখা যাচ্ছে একটা দারুণ অনুভূতি জন্মায়। তো এটা আসলে আমার মনে হয় সবার অনুভূতি একই রকম। এত কিছুর মধ্যে দিয়েও মানুষ ঈদের দিনের সকালে বা ঈদের নামাজ পড়ে আসার পরে হঠাৎ করে তিনি কবরস্থানে চলে যাচ্ছেন, মানে এটিও তো মানুষ ভুলে যায় না, মানে এখানেও মানুষ ঈদকে খুঁজে পায় কিভাবে? হ্যাঁ, সেটাই। নিকট আত্মীয় যারা আছেন, যারা আমরা নিকট আত্মীয়দের হারিয়েছে, যে কোনো আনন্দে কিন্তু তাদের কথা প্রথম মনে পড়ে। তো কাজেই ঈদের সকালেই কিন্তু দেখেন, যাদের খুব নিকট আত্মীয়, যে আপনি কবরস্থানে গিয়ে দেখবেন একটা নির্দিষ্ট গ্রুপ কিন্তু আসছেন, কবর জিয়ারত করছেন।
এবং অনেকেই কিন্তু প্রচুর দান করছেন, পুরো রমজান মাসের দান করছেন এবং ঈদের জন্য কিন্তু দান অব্যাহত থাকে। আর আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু একটা জিনিস মনে রাখে যে আসলে এই দুনিয়া তো নশ্বর, এক সময় সবাই যেতে হবে। কখনো কখনো এই চিন্তা তো আসেই, যাদের চিন্তা বেশি আসে তারা আসলে এই ব্যাপারগুলো আরো বেশি ফিল করে যে আমাদের নিকটাত্মীয় যারা নাই কাছে তাদের তো উপায় একটাই, আমরা একদম লাইলাতুল কদরের রাত থেকেই দেখি, মানে এই যে এখানে যাওয়া বা আপনি একটু ভালো করে খেয়াল করবেন, ঢাকা শহরে যত কবরস্থান আছে, আজিমপুর কবরস্থান বা বনানী বা যেটাই বলেন, ঈদের দিন একটু গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে যে এই যে অনুভূতি, মানে এই যে আনন্দের মাঝেও কিন্তু আমরা আসলে তাদেরকে কাছে পেতে চাই যে হ্যাঁ তারা আমাদের মাঝেই আছেন। আমরা আরো একটি বিরতি নিয়ে ফিরছি। অধ্যাপক এম রওশন, যে প্রসঙ্গে এনামুল করিমের সঙ্গে কথা বলছিলাম যে ঈদকে ঘিরে কবরস্থানে চলে যাওয়া বা প্রিয়জনদের স্মরণ করা। জি, আমি ইচ্ছে করে কথাটা বলতে চাচ্ছি যে কবরস্থান মানে হলো যে আমাদের মুরব্বী, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা, এটা তো একজন জীবিত মানুষের হিসাবে আমাদের কর্তব্য, আমরা যাই। আমি এই প্রসঙ্গের পিছনে আরেকটু টানতে চাই, সেটা হলো এবার কিছু পেশাগত কথা আসবে। যে আমি ডাক্তারি পাশ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40-42 বছর হয়ে গেছে, না তারও বেশি। তো যাই হোক, তো সেই পর্যায়ে আমি সাধারণত ঈদ গ্রামের বাড়িতে করি, করতাম মানে সেখানে আমার দুটো আকর্ষণ ছিল। একটা আকর্ষণ হলো যে আমার বাবা মা গ্রামে থাকতেন, তো এই যে ঈদের যাত্রার যে অনেক সময় হয়েছে যে মানে সারা দিন রাতেরও অর্ধেক পার হয়ে গেছে আমরা বাড়িতে পৌঁছেছি বাবা মায়ের কাছে, কিন্তু বাবা মায়ের কাছে যখন ফিরেছি আমি নিজে এখনো ইমোশনাল হচ্ছি, তখন এই কষ্টটা একদম ভুলে যেতাম। এবং আমার একটা অভ্যাসের কারণে আমি ওই ঈদের পরের দিন ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো আমি দেখে থাকি আমার দেশে, তো সেটা এখনো করি। তা আমার আব্বা ইন্তেকাল করেছেন 2011 সালে, আম্মা 2 বছর আগে করেছেন। তো এখন আমাকে সব গ্রামের মানুষ, যেহেতু আমি যাই ঈদের সময় দেখা হয়েছে ঈদ মাঠের নামাজের সময়, তো সবাই বলে যে এসো ঈদে, আমি বলে যে ঠিক আছে আসবো। কিন্তু ঈদের আগের এই যে যাত্রার যে কষ্ট এখন আর নিতে, মানে অনিবার্য টান ওইটা ছিঁড়ে গেছে। কিন্তু বাবা মা না থাকায় ঈদের আগেই যে আসার যে টানটা সেটা নাই। এবং এখন ওখানে যাই না বলে ঈদের দিন তাদের কবরস্থানেও যাওয়া সম্ভব হয় না, হয়তো অন্য জায়গায় থাকি, সেখানেও যদিও ধর্মীয়ভাবে বলা আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দোয়া করলেই হবে, তবুও আবেগটা আনার জন্য কিন্তু আমরা সবাই কবরস্থানে যাই, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে তখন বেশি, তাদের জন্য দোয়া করার যে মানসিক প্রবণতাটা সেটা আর একটু বেশি হয়। আমার মনে হয় আরো বেশি একাগ্রতার সাথে আমরা ওনাদের মাগফিরাতের জন্য দোয়া করতে পারি। ধন্যবাদ। ডাক্তার এনামুল করিম স্যার একটি প্রসঙ্গ আসলে তুলেছেন যে ডাক্তার হয়ে একজন মানুষ যখন যাচ্ছেন, মানে দেশের শীর্ষ কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, তখন তাকে ঘিরে যারা ডাক্তার দেখাতে পারেন না, অমুক আসলে তার কাছে একবার দেখাবো, এই যে ঈদের এত আনন্দের মধ্যেও যে মানুষের যে ভিড় করবার প্রবণতায়, এটি আসলে কেমন রকম লাগে? সেটা আসলে এটা রওশন স্যার খুব ভালো ফিল করেন, কারণ রওশন স্যার প্রতি ঈদের পরের দিন আমি স্যারের সাথে তো অনেকদিন কাজ করেছি, তো প্রায় 800 থেকে 1000 রুগী স্যার দেখেন। তা আমার সেই অভিজ্ঞতাটা ওরকম নাই। মানে গ্রামে দেখেন স্যার? হ্যাঁ, প্রায় মানে এটা একটা অবিশ্বাস্য। আমি যে স্যার আপনার হাত তো ব্যথা হয়ে যাবে, স্যারকে লিখতে হয়, তো আমার সব রুগী আসতেছে এবং ব্যাপারটা আমি খালি ফিল করি। আমি এই অভিজ্ঞতা আমার নাই, কিন্তু আমি স্যারের অভিজ্ঞতা থেকে জানি, কারণ আমি স্যার প্রতি এসে বলতে প্রায় 800 থেকে 1000। আমি স্যারের কাছে এই জায়গাতে একটু শুনতেই চাই যে মানে এত রোগী মানে কি কেন আসে, কিভাবে আসে, বা কিভাবে আপনি দেখেন, বা কেন আসে বা আর একটা সংযোগও তৈরি হয় কিনা এদের মধ্যে, যাদের আসলে ঢাকায় পর্যন্ত আসা উচিত তাদেরকে আসার একটা পাইপলাইন তৈরি করে দেয়া। জি, তিনটা বিষয় আপনি খুব ভালো মানে আমাকে সুযোগ দিয়েছেন কথাটা বলার জন্য, প্রসঙ্গটা আনার জন্য। প্রকৃত লাইন মতো চিকিৎসা এটা অনেক সময় গ্রামে যারা বাস করে তারা পায় না। যাক, প্রথম থেকে শুরু করে এখন হয়তো আমার কাছে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে ওনার কাছে গেলে হয় একটা চিকিৎসা পাবো,
না হলে কি করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তো হয়তো আল্লাহ তাআলা আমাকে কিছুটা ক্ষমতা দিয়েছেন যে ওখানে আমি দেখলে মোটামুটি একটা ধারণা করে নেই যে এনার প্রবলেমটা কি জটিল, যেটা আরও বেশি পরীক্ষা করা লাগবে কি করা লাগবে না, তাহলে সেগুলোর আমি আসলে চিকিৎসা দিই না। জি জি, আমি বলে যে আপনি শহরে নিয়ে যান বা ঢাকা শহরে নিয়ে যান যেখানে উন্নত ব্যবস্থা আছে। আর যেগুলো দেখা যায় যে সাধারণ সাধারণ সমস্যা, সেগুলো আমি খুব দ্রুত শুনি এবং আমি নিজেই প্রেসক্রিপশন করি। আমার বড় ভাই ছিলেন, উনি বলছিলেন যে এই যে দ্রুত প্রেসক্রিপশন করছিস, এটা কি লোকজন ভালো হয় কি শোনার, ভালো করে তো শুনতেও পারলি না, না খুবই স্বাভাবিক। এই 8 থেকে 800 1000 মানে অনেক দেখা, এটা খুবই এরকমই প্রাসঙ্গিক মনে হয়। তো আমার পাশে বসে থাকতেন উনি, উনি এনজয় করতেন যে তার ছোট ভাইয়ের কাছে এত মানুষ আসছে, এটা ভালো লাগতো ওনারও। উনিও এটা ঈদকে ঘিরেই হতো, ঈদকে ঘিরেই হতো। ঈদে অন্য সময় হতো, ঈদের সময়টা বেশি বেশি। তো আমি অন্য সময় গেলেও লোকজন আসে, কারণ এখন তো সুবিধা হয়েছে যে ইন্টারনেট প্লাস মোবাইলের যুগে সবাই জেনে যায় আসে, কিন্তু ঈদের সময় সবাই জানে যে উনি আসবেন, যারা জানে না তারাও আসে, খোঁজ নিতে আসে। আচ্ছা, তো তখন আমাকে বলছে যে হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, এটা হয়তো আল্লাহর রহমত হতে পারে যে আমি ওদের কথা সব কথা শুনতে পারি কিনা তা তো আমি জানি না, কিন্তু আমি যতটুকু শুনি ততটুকু বুঝি, আমি তার উপর নির্ভর করে আমি একটা প্রেসক্রিপশন লিখি। তো বলে এটাতে কি কাজ হয়? তো আমি বললাম যে কাজ সম্ভবত হয়। বলে কি জন্য? ওরা বারবারই আসে, যদি কাজ না হতো তাহলে এই লোকগুলো কিন্তু বারবার আসতো না। তো এটাই আনন্দ যে আল্লাহ তাআলা হয়তো ডাক্তার আসলে আল্লাহ তাআলা ঠিক করেন যে কাকে দিয়ে মানুষকে কাকে চিকিৎসা করাবেন। তো হয়তো আমি ওই মানুষটার জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করেছে, এটা আমার একটা আত্মতৃপ্তি বটে। ডাক্তার এনামুল করিম, আপনার কাছে জানবো যে কোনো আনন্দের সঙ্গে কোনো আনন্দের অবশ্যই তুলনা হয় না, কিন্তু ঈদের আনন্দ যেভাবে ঘটা করে মানুষের কাছে আসে, এবং একই সঙ্গে আপনাদের ব্যক্তিগত জীবনে একজন রোগী যাকে নিয়ে আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন যে তাকে সুস্থ জীবনে ফেরানো যাবে কি যাবে না, কিন্তু উনি ফিরে গেলেন, সেটি ঈদের সময় ধরে আমি বলছি না, যে কোনো সময় সেই আনন্দ অনেক কিছুকে ছাড়িয়ে যায় কিনা, এরকমই আনন্দ নিয়ে আসলে ধরা দেয় কিনা, সেটির নাম হয়তো ঈদ নয়। হ্যাঁ, সেটাই আসলে এরকম ঘটনা কিন্তু ডাক্তারদের জীবনে ঘটে। বিশেষ করে যদি এমার্জেন্সি চিন্তা করি, যে হঠাৎ করে এমার্জেন্সি ব্যাপার হলো, যে আমি যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সেই ব্যাপারগুলো ঘটে হঠাৎ করে। ওই শাহিন স্যারের মতো এক্সপিরিয়েন্স আমাদেরও আছে, স্যারেরও আছে, যে ঈদের পরে গলায় মাংস আটকে গেল, ওটা বের করা, বা দাঁত আটকে গেল, তখন যে অনুভূতিটা হয়, যে সেই যে রিলিফ, সেই কষ্টের, সেটা কিন্তু আসলেই একবারে, এটা আসলে ঈদের মতো আনন্দ। ঈদ মানে আনন্দ, ওইটাও আনন্দ। ঠিক তেমনইভাবে কোনো একটা জটিল রুগী আসলো, আমরা ডায়াগনোসিস হচ্ছে না, আমরা সবাই মিলে চেষ্টা করে ডায়াগনোসিস করলাম, রুগী সুস্থ হলো, সেই যে তার যে কৃতজ্ঞতা, এটা কিন্তু অনেক। আবার এমন ঘটনাও কিন্তু ঘটে যে জটিল রোগ, এটা আসলে কোনোভাবেই ঠিক করা যাবে না, রুগীকে ঠিকমতো বোঝানোর পর বুঝতে পারলো, কিন্তু তারপর দেখা গেল যে রুগী হয়তো বাঁচলেও না। তো এই ক্ষেত্রেও কিন্তু রুগীর আত্মীয় স্বজন কিন্তু বুঝতে পারে যে ডাক্তার তার সর্বোচ্চ চেষ্টাটা করেছে, এবং তারপরেও কিন্তু কৃতজ্ঞতা পোষ করে। যদিও আমরা রুগীকে হারালাম, কিন্তু এই যে রুগীর ছেলে মেয়ে আত্মীয় স্বজনের যে পরিমাণ কৃতজ্ঞতা ডাক্তারের কাছে, এটাও কিন্তু আমাদেরকে আমার মায়ের প্রসঙ্গই বলি যে আমার মা কোভিডে ইন্তেকাল করেছেন। তো তিনি যখন ঢাকায় আসতেন, আমার মনে আছে তখন আমি বাইকে করে তাকে নিয়ে যেতাম আর কি বিভিন্ন চেম্বারে। তো এখনো এই ডাক্তারগুলোকে দেখলে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলেও লিখি যে আমার মায়ের ডাক্তার, মানে তার মাধ্যমে আমার মা হয়তো স্মৃতিতে আসেন, কিন্তু কৃতজ্ঞতা বোধ হয় চিকিৎসকের কাছে। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার এইচ.এম. রওশন, আপনি বিরতির আগে উনি যেটি বলছিলেন একটু যোগ করতে চান কিনা? জি, ওই সব ডাক্তারেরই জীবনে কিছু কিছু স্মৃতি থাকে। তো বিশেষ স্মৃতি কতগুলো আনন্দের স্মৃতি, যে এটা আমার একেবারে ডাক্তারের প্রথম দিকে যখন আমি ইন্টার্ন, তখন ইন্টার্নে গ্রুপে ভাগ হয় একটা ডিউটি বলে একটা রুগী, ডায়রিয়ার রুগী আসছে। তো আমাদের ওখানে ডায়রিয়ার ওয়ার্ডটা ছিল একটু দূরে। তো আমি দেখতে গেছি, দেখি যে বমি হচ্ছে, নাকে মুখে সিক্রেশন আসতেছে, পায়খানা হয়ে গেছে। তো আমি ওকে ম্যানেজ করতে পারতেছি না। তো পরে ওই সাকশন দিয়ে যখন ক্লিয়ার করলাম, তখন আল্লাহ করে বলছে। তা আমি ভাবছি যে বাঁচবে, প্রথম দিন মনে হচ্ছে মারা গেছে। তো আমার প্রফেসর যিনি ছিলেন উনি আসলেন, এসে দেখে বললেন যে রওশন, ও
ওটা তো পয়জনিং হয়েছে, মানে আমরা মনে করছি ডায়রিয়া, উনি বলেন এটা পয়জনিং। তো পয়জনিংয়ের আমাদের সেই সময় চিকিৎসা ছিল যে ঘন্টায় ঘন্টায় ওষুধ দেওয়া। তো আমি বাসায় চলে গেছি, বাসায় গিয়ে আবার মনে হলো যে আমাদের ডাক্তার তো ডায়রিয়া মনে ওকে আর দেখবে না, ও তো পয়জন, তখন ওকে আবার ট্রান্সফার করে আমাদের ওয়ার্ডে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি সারা রাত ধরে রাত 12টা পর্যন্ত ওকে ঘন্টায় ঘন্টায় ওষুধ দেওয়ার পরে যখন জ্ঞান মোটামুটি ফিরছে, তখনও কনসিয়াস পুরাপুরি না। তো তখন আমি চলে এসেছি। পরের দিন সকালে আমার সেই প্রফেসর রাউন্ডের সময় এসে বলছেন এটা কোন রুগী। তো আমার সাথে একজন আমার মেয়ে বান্ধবী, মানে আমার ক্লাসমেট ছিল, সে তো বলছে স্যার রওশন ওকে বাঁচিয়ে ফেলেছে। তো আমি এই গল্পটা যখনই বলি আমি নিজে ইমোশন হই। স্যার আমার দিকে থেকে তাকিয়ে বলছিলেন যে রওশন, ইউ আর পারচেজ দি হ্যাভেন, তুমি একটা মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছ। এই যে তৃপ্তি, আমি এখন আজ থেকে কতদিন আগে, 40 বছর আগে, আমি স্মৃতিরা এখনো ভুলতে পারি না। কদিন আগে আমি এই অনুষ্ঠানে আরেকটি পর্বে বলছিলাম যে অধ্যাপক সৈয়দ আতিকুল হক বলেন যে চিকিৎসকের জীবনে এই যে বেহেশত এবং দোজখ খুব কাছাকাছি আর কি, তিনি যেটি অর্জন করে নিতে চান আর কি। ডাক্তার এনামুল করিম, আপনার কাছে জানবো যে এই যে 1 মাস সিয়াম সাধনার পরে যে রমজানটা আসলে এলো, এ কথা সত্যি যে পৃথিবীর যে ক্ষয় হচ্ছে, আমাদের নৈতিকতার যে স্খলন হচ্ছে, চিকিৎসকদের জীবনে যত ধরনের প্রলোভন এসছে, একেবারে অবলীলাই অনেক ধরনের অফার নিয়ে মানুষের কাছে চলে আসছে, মানে এই রমজানগুলো যদি না আসতো, এই পরিশুদ্ধতার জায়গাও যদি না থাকতো, তাহলে তো এটি আরও কত প্রকট বা জটিল হয়ে যেত কিনা। সেটাই, এটাই আসলে আসলে আমরা তো অনেকে ব্যাপারটা ওইভাবে ভাবিও না। কাজে আমাদের এই ভাবনাতে পরিবর্তন আনতে হবে যে আসলে রমজান কিন্তু আমাদেরকে শুদ্ধ করার জন্য। আমাদের ভুল হয়, আমরা মানুষ, আমরা ভুল করবই। তো সারা বছর যে ভুলগুলো করছি সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে এবং ভবিষ্যতে যেন আমরা এই ভুলটা না করি, সেটা হচ্ছে ব্যাপার। ডাক্তার হিসাবে আপনি যে কথা বললেন, অনেক প্রলোভন থাকে, কাজে আমাদের প্রতিটা ডাক্তারের উচিত হবে এই প্রলোভন থেকে যে করেই হোক বেরিয়ে আসতে হবে এবং আরও মানে আমরা আরও কীভাবে রুগী বান্ধব হতে পারবে। আসলে রুগী বান্ধব শব্দটা একটু বিতর্কিত, এটা একটা সিস্টেমে চলে, মানে ডাক্তার যতই একটা রুগীকে ভালোভাবে করুক, কিন্তু পুরো সিস্টেমটা যদি আপনাকে সাপোর্ট না দেয়, আসলে খুব একা ডাক্তার আসলে তেমন কিছু করতে পারেন না। আমরা একেবারে শেষ প্রান্তে অধ্যাপক রওশন আপনার কাছে জানতে চাইবো যে আপনি জেনে থাকবেন যে পৃথিবীব্যাপী মানে চিকিৎসকদের একটি ইন্টারভেলে নিজেকে আবার প্রমাণ দিতে হয় যে আমার নলেজ ঠিক আছে কিনা, বা এটা পরীক্ষা বা যে কোনোভাবে একটা প্যারামিটার তো আসলে আছে। বাংলাদেশে এই প্রক্রিয়াটা নেই বা আমরা সেভাবে আসলে দেখি না, কিন্তু স্বপ্রণোদিত হয়েও মানে ওই রোগীর জন্য, রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দেবার জন্য নিজে থেকেই সেই প্রস্তুত হয়ে যাওয়াটা আসলে দরকার কিনা, আপনি কি মনে করেন? এবং এটির সঙ্গেও আমরা আসলে রোগীর আনন্দের সঙ্গে তো আসলে আমরা ঈদকেও আসলে মিলিয়ে ফেলতে পারি না। সত্যি কথা বলেছেন যে আপনি যে এই যে বছর বছর মানে রিইনফোর্স করা, আমার নলেজটাকে আপডেটেড করা এবং সেটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যে আমি এটা আপডেট করেছি, এটা উন্নত দেশে আছে, আমাদের দেশে ফর্মাল এটা নেই। এটা আমি মনে করি যে এটা সময় এসেছে, এখন বোধহয় ইম্পোজ করে দিলেই ভালো হয়। সেটা তো আইনগত বিষয়, সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমার এখন ব্যক্তিগত বিষয়কে আমি নিয়ে দেখেছি। প্রফেসর এনামুলের সাথে আমি অনেক দিন কাজ করেছি, এখনও ক্রমাগতই একদিন না হলে অল্টারনেট ডেতে আমার যোগাযোগ হয়। তো আমরা কিন্তু চেষ্টা করি, কন্টিনিউড মেডিকেল এডুকেশন বলে আমাদের একটা কথা আছে, সেখানে আমরা নিজেদেরকে ইনভলভ করি। আর আমি সরকারি চাকরিতে ছিলাম ওনার সাথে, প্রফেসর এনামুলের সাথে। এখন সরকারি চাকরি আমি 5 বছর আগে রিটায়ার করেছি। তো রিটায়ার করলে ন্যাচারালি স্বপ্রণোদিত হয়ে নলেজকে আপ টু ডেট করার যে ইচ্ছা বা কায়দা, সেটা সবারই থাকে না। আমি সেই কারণে একটি প্রাইভেট প্রতিষ্ঠান, মানে বার্ডেম, এটা একটা একাডেমিক ইনস্টিটিউশন, আপনারা সবাই জানেন, ওখানে আমি যোগ দিয়েছি বলতে গেলে বিনা পয়সায়। উদ্দেশ্যটা একটাই যে ওখানে পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট আছে, ছাত্র আছে, আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট আছে, ওখানে আমি কিছু পড়াবো। ওখানে পড়তে গেলে আমাকে নিজে পড়তে হবে, পড়াতে গেলে নিজে পড়তে হবে, এভাবেই নিজেকে আপ টু ডেট করে। বলে তুমি কেন এটা করো? আমি বলি যে আমি ক্লাস নিই এই কারণে যে ক্লাস নিতে গেলে আমাকে পড়তে হয়, তা আমি পড়তে গেলে আমি আপ টু ডেট থাকি। এই মানে একেবারে আপ টু ডেট নলেজ দিয়ে আমি রুগীকে চিকিৎসা করি এবং তোমাদেরকে পড়াই। এটা আমার আত্মতৃপ্তির জন্য। এটা মনে করি যে ওই পয়েন্টে আমি একেবারে স্যারের এই জায়গা ধরে আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই যে একজন চিকিৎসককে শিক্ষকের রোল প্লে করতে হয়, চিকিৎসকের আবার একই সঙ্গে গবেষকের, এই 3 শাখাতেই যে অব্যাহতভাবে নিজেকে প্রস্তুত করার মধ্যে দিয়ে আসলে
সর্বোচ্চ আনন্দ আসলে এটি তো অনেকে পাচ্ছেন না, অনেকে হয়তো রোগীর কাছেই পড়ে থাকছেন, গবেষক আর হতে পারছেন না, কেউ হয়তো গবেষণায় করছেন, রোগীর কাছে হয়তো কম আশা হচ্ছে, সেটি হয়তো প্রয়োজনের কারণে। মানে এই 3 শাখাতে পারদর্শী হতে পারার যে ইচ্ছা এবং পেরে যাওয়া, এটি আসলে রোগীর জীবনকেই তো আসলে আনন্দের জায়গায় আসলে নিয়ে আসে। আসলেই তাই, যে এই 3টা সেক্টরে যদি ঠিকমতো আমরা সময় দিতে পারি বা আমরা যদি ডেডিকেটেড হতে পারি, তাহলে আসলে আলটিমেটলি রুগীরই লাভ। কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে সম্ভব হয় না, কয়েকটা কারণে। আমাদের রুগীর চাপ অত্যন্ত বেশি, কাজেই যখন আমরা রুগী সেবায় ব্যস্ত থাকি তখন গবেষণা থেকে আমরা অনেকখানি পিছিয়ে যাই। সো কাজেই আমরা যদি এমন একটা ফর্মেট দাঁড় করাতে পারি যে এই রাষ্ট্র যদি এটি দাঁড় করিয়ে দেয়, যদি হয় যে গবেষকরা একদিকে কাজ করবে কিছুদিন, তারপর ক্লিনিক্যাল বা যেটাই হোক, সো কাজেই এই অল্প সময়ের মধ্যে এতগুলো আসলে অনেকে ম্যানেজ করে। এটা আসলে ডেডিকেশনের ব্যাপার, কিন্তু আসলে পুরোপুরি সাকসেস পেতে গেলে আপনাকে আসলে একবারেই ডেডিকেশন দরকার, এটা আমার মত আর কি। তো দেখা যাচ্ছে যে রোগীর চাপ অনুযায়ী আমরা আসলে গবেষণা বা অন্য কাজগুলোতে এখনো কিন্তু পিছিয়ে আছি। আপনি তো জানেন যে সারা দেশেই 40% পর্যন্ত জনবল ফাঁকা, সেখানে একজন চিকিৎসক আর কি বা করতে পারে আসলে মানুষের জন্য। সেটাই। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে চমৎকার করে আমাদের ঈদের আনন্দ দেওয়ার জন্য বা দর্শকদের এত দারুণ দারুণ স্মৃতি বলবার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। সত্যিই চিকিৎসকের জীবনে ঈদ একেবারে ভিন্ন রকমভাবে আসে, তার পেশাগত জীবন, ব্যক্তিগত জীবন এবং নানা রকম সেই গল্প আমরা শুনছিলাম। তবে সত্যিকার অর্থে ঈদের যে উদ্দেশ্য, মানুষের সঙ্গে যদি আনন্দ ভাগাভাগি করা না যায় এবং বিশেষ করে একজন রোজাদার যদি ক্ষমা পেয়ে না যান, তাহলে এই ঈদ কতটুকু তার কাছে অর্থবহ হয়ে ওঠে সেই প্রশ্ন আমরা আসলে বুঝতেই পারছি। তো আমরা চাই সবার জীবনে ঈদ সমান এবং সীমাহীন আনন্দ নিয়েই ধরা দিক, এই প্রত্যাশাই বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।